বিশ্বাস করুন, আজকে একটা অদ্ভুত পরিস্থিতিতে আজকের এই না বললেই নয় শুরু করছি। এরকম মানসিক পরিস্থিতি নিয়ে সচরাচর করি না। আসলে আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকে, কি হচ্ছে, কি ঘটবে, আমরা একটা আন্দাজ পাই। আজকে আন্দাজ হয়তো পাচ্ছিলাম, কিন্তু সে আন্দাজটা সত্যি হোক এটা একদম চাইছিলাম না। বিশ্বাস করুন, আজকে সাত সকালে যখন শুনেছিলাম যে একজন আপনার আমার মতো একটা বাড়ির ঘরের মেয়ে, একটা আমাদের মেয়ে, ডাক্তারি ছাত্রী, ডাক্তার, তার মৃতদেহ পাওয়া গেছে আরজিকর হাসপাতালে সেমিনার রুম থেকে। এবার তখন থেকেই তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সংশয়ের কথা উঠে আসছিল, অভিযোগের কথা উঠে আসছিল। তার বাবা অভিযোগ তুলেছিলেন যে গোটা ঘটনাটার স্বাভাবিক কোনো মৃত্যু না, তাকে খুন করা হয়েছে, এবং সবথেকে বড় কথা তার পেছনে লাঞ্ছনা রয়েছে, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সকাল থেকে এই অভিযোগটা ঘুরপাক খাচ্ছিল। এবং তারপর যখন পুলিশ বারবার বিভিন্ন রকম পুলিশ সূত্রে খবরগুলো পাচ্ছিলাম, যেখানে হয়তো পুলিশের তরফ থেকে গোটা ব্যাপারটাকে ওই ধর্ষণের দিকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে থাকছিল না, আমরা মনে করছিলাম যে তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন, তাদের দেখার চোখ অন্যরকম, আবেগের বশবর্তী হয়ে তারা হয়তো কিছু বলতে চাইছেন না, তারা যুক্তিযুক্ত পথেই হাঁটতে চাইছেন। দেখুন, কারোর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, খারাপ। একটা মেয়ে, আপনার আমার বাড়ির মেয়ে, যে আস্তে আস্তে পড়াশুনো করে বাবা মার স্বপ্ন মেখে ডাক্তার হয়ে উঠেছে, তার মৃত্যুটা প্রবল বেদনা দেয়, খুব খারাপ লাগে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু তারপরেও আমরা তার কারণ, তার পেছনে আর কি আছে সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিলাম কেন? কারণ একটাই, কোথাও গিয়ে মনে হচ্ছিল একজনের চলে যাওয়াটা যতটা খারাপ, তার আগে লাঞ্ছিতা হয়ে খুন হয়েছে, এই বিষয়টা কি যন্ত্রণা, কি লাঞ্ছনা, কি অপমান নিয়ে মেয়েটি পৃথিবী ছেড়েছে, এইটা যেন না হয়, এটা যেন না হয়। এইটা হোপ এগেস্ট হোপ বলে না, এটাই সকাল থেকে আমাদের মাথার মধ্যে কাজ করছিল, জানেন তো। বারবার বিশ্বাস করতে চাইছিলাম এটা স্বাভাবিক কিছু হলে হয়তো বেদনাটা কমবে না, কিন্তু একটা গ্লানির থেকে হয়তো মুক্ত পাওয়া যাবে। আমরা বারবার এই গত 2-3 দিন ধরে আমরা দেখাচ্ছি না, বাংলাদেশে মানুষজন নিরাপত্তা চাইছে, নিরাপত্তার খোঁজ করা হচ্ছে। আমাদের এখানে সেই নিরাপত্তাহীনতা আছে, এটা যেন কোথাও প্রমাণিত না হয়। আমাদের মেয়েরা নিরাপদ, এইটা যেন আমাদের মনের মধ্যে থাকতে পারে। হয়তো স্বার্থপরের মতো ভাবছিলাম, হয়তো এটাই ভাবছিলাম, আরও অনেকগুলো ঘরের মেয়েরা নিরাপদ থাকুক, নিরাপদ এই মনের মধ্যে শান্তিটা থাকুক। কিন্তু দিনের শেষে যেটা হলো, আবার বলছি, এইটা কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না। আমরা যা সন্দেহ করেছিলাম, যেটা সত্যি হোক চাইছিলাম না, সেটাই হলো। ময়নাতদন্ত হলো সন্ধেবেলা, ব্যতিক্রমী পরিস্থিতিতে ময়নাতদন্ত হলো। সচরাচর 4টের পর এরমভাবে ময়নাতদন্ত হয় না, বিশেষ ক্ষেত্র ছাড়া। সেটা হলো, এবং তারপর শেষ পর্যন্ত জানা গেল আমাদের ঘরের একটা মেয়ে লাঞ্ছিতা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তার মৃত্যু হয়েছে, খুন হয়েছেন তিনি। নিম্নাঙ্গে আঘাতের কোথাও গিয়ে ছাপ রয়েছে, গলার হাড় ভাঙা মানে গলা টিপে মারার ইঙ্গিত রয়েছে, আরও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। আরজিকরের মতো হাসপাতালে একজন ডাক্তার, সেমিনার রুমে তার মৃত্যু হলো, তার আগে তিনি ধর্ষিতা হলেন, খুন হলেন। কখন হলেন? তিনি মানুষের ভালো করতে এসেছিলেন, চিকিৎসা করতে এসেছিলেন, নাইট ডিউটি করছিলেন, মানে নিজের কাজ করছিলেন ওই হাসপাতালে। তিনি যদি কোথাও গিয়ে নিরাপদ না হন, বাকি ডাক্তাররা তারা নিরাপদ? অসংখ্য মহিলা ওখানে চিকিৎসা করাতে যান, তারা নিরাপদ? এই প্রশ্নগুলো আর এড়িয়ে যাওয়া যাবে? আমাদের রাজ্য আরেকটা লজ্জার সামনে দাঁড়ালো না? এই লজ্জাগুলো না জাস্ট নিতে চাইছিলাম না। তার থেকেও বেশি লজ্জার ঘটনা কি জানেন? তারপরের যে ঘটনাটা ঘটলো, বাবা
প্রথম সকাল থেকে অভিযোগ করেছিলেন তার মেয়েকে লাঞ্ছিত করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তখন অবধি বিভিন্ন মহল থেকে আস্তে আস্তে মনে হচ্ছিল ঠিক সহমত পোষণ করা হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার অভিযোগটাই সত্যি। আর সেটা যখন সত্যি হলো, নতুন অভিযোগ উঠল। ময়না তদন্তের পর নাকি সেই মেয়েকে পরিবারের হাতে না দিয়ে বাবা মার অজান্তেই নিয়ে চলে যাওয়া হয়েছে। তো আরও ভয়ঙ্কর অভিযোগ উঠল। এটাই বা কেন হলো? আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে এটা ভেবে এগুলো করা হয় যখন মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কিন্তু ওখানে তো কিছু মেডিকেল স্টুডেন্ট, মেয়েটির সহপাঠীরা, বন্ধুরা, তারা সব রয়েছে, তারা ডাক্তার। হ্যাঁ, ডাক্তাররা আন্দোলন শুরু করেছিলেন যে সত্যি সত্যি কী হয়েছে সেই সত্যটা সামনে আসতে হবে তার জন্য। এটাও ঘটনা, তার মধ্যে রাজনীতি ঢুকে পড়েছিল। কিন্তু সেগুলো তো রেগুলার বেসিসে এখানকার পুলিশ প্রশাসন সামলে আসেন। তাহলে তারা হঠাৎ করে কি ঘাবড়ে গেলেন? এই এত বড় অভিযোগ উঠলো যে ওই রকম যন্ত্রণা নিয়ে সারাদিন থাকার পর তারপরেও বাবা মাকে এরকম জায়গায় পৌঁছতে হলো, এরকম কষ্ট পেতে হলো, এবং তারপর দেখতে হলো যে মোমবাতি মিছিল হচ্ছে তার মেয়েকে নিয়ে। মেয়ে কোথায় গেছে জানেন না, বিক্ষোভ হলো। এই মৌন বিক্ষোভ, এইটা নিরাপত্তাহীনতা। এই জন্যে এরকম একটা অভিযোগ তোলার ক্ষেত্র প্রস্তুত হলো, যেখানে মেয়েকে ময়নাতদন্তের পর নিয়ে যাওয়া হয়েছে পরিবারের হাতে না দিয়ে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানেন না, তো ভয়ঙ্কর অভিযোগ। তো বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে, এড়াতে পারছি না। বিশ্বাস করুন, এটা কেন হলো? আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, একবার তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি। সুপ্রিয় রয়েছেন, সৌরভ রয়েছেন। সুপ্রিয়, কি পরিস্থিতিতে এই ধরনের অভিযোগগুলো উঠলো আরেকবার একটু বলো না। এই একটু আমি শুনতে চাইছি, বুঝতে চাইছি ব্যাপারটা। আজকে আমি মানসিকভাবে প্রস্তুত নই সত্যি কথা বলতে কি এই গোটা ঘটনাটার জন্য। কারণ সকাল থেকে যা চলছিল তাতে আমরা বুঝতে পারছিলাম যে এরকম অভিযোগ উঠেছে, আশঙ্কা ছিল, সেটা সত্যি হয়েছে। কিন্তু তারপরে এই অভিযোগটা উঠবে এটা তো ভাবতে পারিনি। এটা ঘটলো কেন? সুপ্রিয়। অমৃতাংশদা, তোমাকে প্রথমেই একটা ছবি আমি দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় বর্ষের ওই যে চিকিৎসক পড়ুয়া, তার যারা সহপাঠী থেকে শুরু করে অন্যান্য জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা, তারা ইতিমধ্যেই মোমবাতি মিছিল শুরু করেছে এবং সেই মোমবাতি মিছিল ধীরে ধীরে শ্যামবাজার পাঁচমাথার দিকে এগিয়ে চলেছে। তারা একেবারে যে সমস্ত দাবিগুলো তুলে ধরছে সেই সমস্ত দাবিকে সামনে রেখেই তারা মিছিল করছেন। কিন্তু আপনি যেটা জানতে চাইছেন যে কেন এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, পড়ুয়াদের তরফ থেকে বা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ওই যে মৃত ছাত্রী তার যে ময়নাতদন্তের প্রক্রিয়াকে সামনে রেখে বেশ কিছু দাবি দাবা রাখা হয়েছিল এবং সেই সমস্ত পুলিশ যেটা দাবি করছেন যে সেই সমস্ত দাবিকে মান্যতা দিয়েই কিন্তু যাবতীয় ময়নাতদন্তের প্রক্রিয়া হয়েছে। কিন্তু একেবারে শেষ বেলায় যেটা দেখা গেল যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে শববাহী যানে করে, সেই সময় বা একেবারে বাম ছাত্র যুব থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্ব ছিলেন বা কর্মীরা ছিলেন, তারা কিন্তু পুলিশের গাড়ি থেকে শুরু করে সবাই যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা যে অভিযোগ তুলে ধরছেন যে ময়নাতদন্ত যথাযথভাবে হয়নি, কোনো একটা বিষয়কে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তার পাশাপাশি এই যে মৃত ছাত্রী তার পরিবারের সদস্যদের অগোচরেই, অর্থাৎ তাদেরকে না জানিয়েই পুলিশ দেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সেই অভিযোগটাকে সামনে রেখেই কিন্তু গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ এবং তার পাশাপাশি আমরা দেখি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তীতে মৃত পড়ুয়ার সহপাঠী থেকে শুরু করে অন্যান্য যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মোমবাতি মিছিল করছেন। তাদের বেশ কয়েক দফা দাবি রয়েছে, যার মধ্যে অন্যতম জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা দোষী রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে এবং তার পাশাপাশি অন্যান্য যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন যারা হাসপাতালের ভেতরেই থাকেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং ইতিমধ্যেই তারা যেটা আরও দাবি করছেন যে তারা যে কর্মবিরতিতে ইতিমধ্যেই সামিল হয়েছে, ইমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে অন্যান্য জায়গাতে তাদের কর্মবিরতি চলবে, তার কারণ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেই সমস্ত দাবিগুলো পূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা লিখিতভাবে সেই বিষয়ে কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছেন তত। সুপ্রিয়, তুমি আমার সঙ্গে থাকো। আমি আরেকবার যাচ্ছি এবার আমার আরেক প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ প্রথম আমাদের খবরটা দিয়েছিলেন এবং তারপর থেকে গোটা ঘটনার সঙ্গে তিনি রয়েছেন। সৌরভ, দুটো জিনিস আমাকে বলো সুনির্দিষ্টভাবে। এক, এই ময়নাতদন্তের রিপোর্টটা ঠিক কি বলছে, আর দুই, ওর বাবা
কি অভিযোগ তুললেন? অমৃতাংশুদা, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এমনটাই ইঙ্গিত মিলেছে। দ্বিতীয় বর্ষের পিজিটি, চেস্ট মেডিসিনের পিজিটি, 31 বছর বয়স, এই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, সেটাই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত মিলেছে। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, সেটাও শ্বাসরোধজনিত কারণেই বেরিয়েছে, এবং সর্বোপরি জনির দ্বারে ক্ষত মিলেছে। এই তিনটি বিষয়ে কিন্তু যে অভিযোগটা প্রথম থেকে উঠে আসছিল, যেটাকে সৌরভ তোমায় আমি 1 মিনিট থামাচ্ছি। সৌরভ, আমরা যেটা বলছিলাম যে তরুণীর বাবা মাকে না জানিয়ে বডি নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা শুনতে পেয়েছি পুলিশ সোজা সেই বডি নিয়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সরাসরি আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী ধরে নিয়ে পুড়ে দিল। প্রশাসনিকভাবে কিভাবে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, যাতে পুলিশ বলেছে যে 48 ঘন্টা লাগবে না, আমরা বের করব। আমাদের একটাই কথা, একটা ইয়াং ডাক্তার, তাকে যেভাবেই হোক তাকে যারা হত্যা করেছে, এবং মনে করি এটা ঘৃণ্য, এবং এটাকে যেভাবে হোক এসআইটি গ্রহণ করে হোক, সিআইডি দিয়ে হোক, যেভাবেই হোক, সমস্ত পিজি ডাইরেক্টর, এনআরএসের ডাইরেক্টর, আরজি করের প্রিন্সিপাল, সমস্ত বাংলার ইনক্লুডিং প্রিন্সিপাল সেক্রেটারি, নিগম, পুলিশ কমিশনার সবাই মিলেই এর পেছনে লেগেছে। নির্মলদা, এর আগেও আর্জিকরের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে, কিছুদিন আগেও একজন মারা গেছে। সবারই আছে। কোথায়? বেসরকারি হাসপাতালে গিয়ে বাড়িঘর বিক্রি করো। সরকারি তো বিনা পয়সায় চিকিৎসা হয়। এই যে মেয়েটির বিনা পয়সায় চিকিৎসা দিত, তাই না? ও তো পয়সা নিয়ে চিকিৎসা করাতো না। অতএব এর যে মানবিকতা, মানসিকতা, এটা অনেকের সঙ্গে মিলবে না। কাগজের মালিকদের সঙ্গে তো মিলবেই না, এলাকার ক্ষতি, মিডিয়ার মালিকদের সঙ্গে তো এলাকার কি ক্ষতি হবে? এলাকা নিশ্চয়ই একটা তত্তাজা মেয়ে ডাক্তার হতে যাচ্ছে, বিরাট আশা নিয়ে, ভরসা নিয়ে। এলাকার মানুষের তো দুঃখ আছেই, সেই দুঃখই তো সম্বলনের জন্য আমরা সকাল থেকে পড়ে থেকে আমাদের যতটুকু করণীয় সেটা করেছি, এবং ওখানকার সমস্ত ছাত্ররা, স্টুডেন্টস, তারা এক কথায় সবাই মিলে এর বিহিত চেয়েছে, এবং তারা যা কিছু বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে। পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছে বাবা মার সঙ্গে। আমার ধারণা যে এই ধরনের ঘৃণ্য কাজ যারা করে তাদেরকে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, এবং এটাই আমাদের একমাত্র কাজ। থ্যাংক ইউ। এই মেয়েটির বাড়ির থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন ওখানকার বিধায়ক নির্মল ঘোষ, এবং ওখানে বডি পৌঁছে দেওয়া হয়েছে, মেয়েটির মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। বললেন অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা অবশ্যই এদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এই যে বন্ধুরা যারা ওখানে মোমবাতি মিছিল করছেন, তারা কি জানেন যে বডিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা আবার বিক্ষোভে ফেটে পড়েছিলেন, সেটা তার বাড়িতে এইভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এবং নির্মল ঘোষ, তিনি ওখানকার বিধায়ক, তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন যে দোষীদের ধরা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কী প্রতিক্রিয়া তাদের? অমৃতাংশুদা, নির্মল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য তারা জানেন, এবং তার প্রেক্ষিতেই তারা কিন্তু যে 8 দফা দাবি জানিয়েছেন, সেই দাবির প্রেক্ষিতে তারা কর্মবিরতিরও ডাক দিয়েছেন, এবং আগামীকাল থেকে সেই কর্মবিরতি বহাল থাকবে জরুরি পরিষেবা ব্যতি রেখে। এই চিকিৎসকদের একটা সবচেয়ে যেটা বড় তাদের আবেগের জায়গা, এখানে তারা পড়াশুনো করেন, কারণ তাদের বাবা মায়েরা এখানে পাঠান, এবং তারপর এটাই তাদের সেকেন্ড হোম, দ্বিতীয় হোম হচ্ছে এই হবু চিকিৎসকদের। এবং সেই রকম একটি জায়গাতে এখানে তারা কিন্তু নিজেদের বাড়ি ভেবেই হাসপাতাল চত্বরে তারা ঘোরাফেরা করেন। যত রাত্রেই ডিউটি হোক, কখনোই তারা সেটাকে মনে করেন না যে তারা বাড়ির বাইরে আছেন, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তারা সেইভাবেই কিন্তু চলাফেরা করেন, হাঁটা করেন, এবং সেই জায়গার থেকেই কিন্তু তাদের কোথাও এটা আপনাদের দ্বিতীয় হোম, তো এটা আপনাদের দ্বিতীয় হোম, তো আপনারা মহিলারা যারা রয়েছেন তারা এখানে যারা করেন একটা বাড়ির মধ্যেই তো থাকেন, এমনটাই তো মনে করেন যে হাসপাতাল চৌহদ্দিটা আপনাদের একটা সেকেন্ড হোম। আপনারা যে এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো আপনাদের সেকেন্ড হোম, সেই হিসাবেই তো মনে করেন। সৌরভ, আমার মনে হয় ওনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলাটা এই মুহূর্তে না বলাই ভালো, কারণ ওনারা প্রত্যেকে এই মুহূর্তে মানসিকভাবে যে জায়গাটায় রয়েছেন, সেখানে সত্যি কথা না বলাটা, মৌনতাটাই অনেকগুলো কথা বলে দিচ্ছে। তারা নিজেরা
ভারাক্রান্ত, শোকে, এবং হয়তো ভেতরে ভেতরে ওই মেয়েটি কী পরিমাণ লাঞ্ছনা সহ্য করেছে সেটা ভেবে ভেতরে ভেতরে কুঁকড়ে রয়েছেন। এরা প্রত্যেকে আজকে কোথাও গিয়ে আমাদের সামনে অনেক বড় একটা প্রশ্ন রেখে দিচ্ছেন এই মৌন মিছিল, এই মোমবাতি মিছিল নিয়ে। আমরা সত্যি কথা বলছি যে বক্তব্যগুলো বারবার উঠে এসেছিল সকাল থেকে, একবার হ্যাঁ একবার না, কি হতে পারে না হতে পারে, এবং তারপর নির্মল ঘোষ প্রথম কিন্তু খুব দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে মেয়েটিকে ব্রুটালি খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। তখন আমরা বুঝেছিলাম নিশ্চিতভাবেই যে সংশয়গুলো ছিল সেটাই সত্যি। আজকে এই যারা মোমবাতি মিছিল করছেন তাদের এই নীরব প্রতিবাদটা সরব হয়ে তো অনেক কথা বলছে, সত্যি কথাই তো। যারা নিজেদের দ্বিতীয় হোম, যে জায়গাটা যেখানে তারা নিজেদেরকে খুঁজে পান, নিজেদের ভবিষ্যৎ জীবনের একটা ধাত্রীভূমি, সেইখানে তারা যদি নিরাপদ না হন, কোথায় হবেন বলুন তো? আমি একটু অনন্ত চট্টোপাধ্যায় আজকে মেয়েটির বাড়িতে রয়েছেন এই মুহূর্তে, আমি অনন্তর কাছে চলে যাচ্ছি। অনন্ত, ঠিক কখন মেয়েটির মৃতদেহ বাড়িতে পৌঁছে দিল পুলিশ? সেই সময় বাড়িতে তার বাবা মা ছিল না, তো তা সত্ত্বেও তারা এসে কোন পরিস্থিতিতে এইখানে পৌঁছলো এবং এখানে তখন প্রতিক্রিয়াটা কী ছিল? দেখো, এই মুহূর্তে তার বাড়ির সামনেই অমৃতাংশুদা আমি আছি। এখনও পর্যন্ত তার বাবা মা এসে পৌঁছায়নি। যে মহিলা চিকিৎসক, তার মৃতদেহ দেখো এখানেই সববাহী গাড়িতেই রাখা আছে। উপস্থিত আছেন পুলিশের কর্তা ব্যক্তি যারা আছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা আছেন তারা সবাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষ যেটা বললেন যে খুন, সরাসরি খুনের দাবি তিনি করলেন। যেভাবে তার মৃতদেহ পাওয়া গেছে সেটা খুন বলে দাবি করলেন। এলাকার বাসিন্দা যারা আছেন সেই এলাকার বাসিন্দারা শোকার্ত, সবাই চোখের জল ফেলছে। আমি একটু দেখাই, দেখো মৃতদেহ দেখবার জন্য, একবার সেই মৃতদেহ দেখবার জন্য সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে, সবাই চোখের জল ফেলছে যে এলাকার একজন অ্যাসেট চলে গেল, এলাকার একজন ডাক্তার চলে গেল। আমি যদি একটু এই এলাকার যারা চেনেন, অর্থাৎ এই মহিলা চিকিৎসককে যারা চেনেন, ওকে খুব ভালো চিনতাম, এর ভালো ডাক্তার ছিলেন, কিন্তু আমাদের একটা অ্যাসিস্ট চলে গেলেন। এলাকার কত ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়ে গেল এবং খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো মেয়ে ছিল, একদম ছোটোর থেকে খুব ভালো মেয়ে ছিল। ভালো মানে আমরা একটা খুব ভালো মেয়েকে হারালাম, ভালো ডাক্তারকে হারালাম। অনন্ত, একটু কি নির্মল ঘোষ বা পুলিশের কর্তাদের কাছ থেকে এটা জানা যাবে যে কেন এই অনভিপ্রেত একটা ভুল বোঝাবুঝি হলো, যেখানে দাঁড়িয়ে হাসপাতালে তার বাবা মাকে না জানিয়ে এই মেয়েটির মৃতদেহকে এভাবে বাড়িতে নিয়ে আসা হলো? দেখছো তো বাড়ির সামনে এরকমভাবে তাকে সববাহী গাড়িতে ফেলে রাখতে হয়েছে, যেখানে তার বাবা মা এখনও পৌঁছতে পারেননি। এটা কেন হলো? এটা যদি কেউ একটু পরিষ্কার করে দেন আমাদের সামনে, যেখানে ওখানে দাঁড়িয়ে তার বাবা মা তারা অভিযোগ করছেন যে তাদের না জানিয়ে তাদের মেয়েকে সরিয়ে দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতে এটা তো কাঙ্ক্ষিত নয়। আমার কাছে, আমার সামনেই পানিহাটির বিধায়ক আছেন। বিমলদা, কতটা শোকার্ত, এই যে এত মানুষ বেরিয়ে পড়েছে, কতটা শোকার্ত। মানুষের মনে দুঃখ হবে না? একটা বাচ্চা মেয়ে, 22 বছরের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। মা বাবা অভিযোগ করছে যে তারা এখন আসতে পারেনি। না, এসে গেছে 10 মিনিট, চলে এসে 10। তাদেরকে কোনো রকম জানানো হয়েছিল না? আপনার সবাই, তারা সকাল থেকে রয়েছে বাবা মা ওখানে। আমি সোমনাথ, বাবা তো তার ডেথ সার্টিফিকেট, মেয়ের ডেথ সার্টিফিকেট আমার হাতেই দিল তো। আচ্ছা, এই যে বাবা দেখো ডেথ সার্টিফিকেট দিয়েছে সিআইসি পানিহাটি মিউনিসিপ্যালিটির সোমনাথ দে, রয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। তারা তাদের তত্ত্বাবধানে মৃতদেহ এসছে। তবে এখনও মা বাবা এসে পৌঁছাননি। তারা যেটা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই মা বাবা এসে পৌঁছাবে। তবে কেন এরকম? অনন্ত, একটু যদি নির্মল বাবুর কাছে জানতে পারি আমরা যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, এরকমভাবে একটা হসপিটালের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগল একজন মেয়ে, এই বিষয়টা আমাদের জন্য কতটা আশঙ্কাজনক, কতটা তিনি একজন শাসক দলের প্রতিনিধি, তো কতটা উনি শঙ্কিত বোধ করছেন এবং কতটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত তিনি কি মনে করছেন? একদমই নির্মল ঘোষ জানিয়েছেন সরাসরি যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই তিনি। কি পদক্ষেপ নেওয়া হবে? আপনি তো প্রথম স্টার্ট হয়ে গেছে অলরেডি পুলিশ তার ইনকোয়ারি শুরু করেছে, হসপিটাল তার ইনকোয়ারি শুরু করেছে, সিট গঠন করার কথা অলরেডি সিপি ঘোষণা করে দিয়েছে।
আপনি সরাসরি অভিযোগ করছেন এটা খুন। আমি অভিযোগ করছি না, যার মেয়ে, যার মা, তারা বলছে আমার মেয়েকে খুন হয়ে, তাহলে আমি কি বলতে পারি? আমি তো ছিলাম না, ওর মাও ছিল না। যেটা বলছে সেটাই তো আমার বক্তব্য, মানুষের কথা তুলে ধরাই পেপারে। দীর্ঘদিনের বিধায়ক, সেই অভিজ্ঞতা না, থেকে- সে অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে ওকে গায়ে বিভিন্ন দাগ আছে, এবং যেভাবে ও মানে মৃতদেহ পাওয়া গেছে তাতে সবারই ডাউট যেটা খুন হয়েছে। আমরা নীরব, এটা অনেকে বলছেন যে মহিলা ডাক্তার, মহিলা ডাক্তার এবং মহিলা ডাক্তারের কর্নারেই ছিলেন, এবং ওই জায়গাটা যেহেতু চেঞ্জিং রুম, সেই জন্য সিসি ক্যামেরা ছিল না। বাকি সব জায়গায় সিসি ক্যামেরা আছে, সমস্ত সিসি ক্যামেরা সিজ করা হয়েছে। কাল রাত্রিবেলা 10টা থেকে সকাল 10টা অবধি যত সিসি ক্যামেরা ছিল সব সিজ করেছে সিসি ক্যামেরার রিল। নির্মলদা, সরকারের তো একটা দায়বর্তায় যে এরকম একটা ঘটনা ঘটে গেল, এইটা আপনার না, দায় আছে বলেই তো আমরা সবাই এর সঙ্গে আছি, যাতে এরা জাস্টিস পায়। একটা মেয়ে, সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তার তো জাস্টিস পাওয়াই কথা। দেশের কাছে তার তো প্রাপ্য একটাই, যাতে সে ন্যায্য বিচার পায় সেটাই এবং আপনার- তার বাবা মা বিচার পায়। সেটাই আপনার। হ্যাঁ, আমার একটাই লক্ষ্য, আর কিছু নেই। অর্থাৎ নির্মলবাবু অনন্ত যদি একটু নির্মলবাবুর কাছে একটা জিনিস আমরা একটু জানতে পারি। দেখো, ওর বাবা মা তারা থানায় গেছিলেন, টালা থানায় গেছিলেন অভিযোগ জানাতে, অভিযোগ দায়ের করতে। বিশেষ করে যখন এই পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে তার নিম্নাঙ্গে আঘাত রয়েছে এবং তাদের ওখানটায় গায়ে মানে গলা টিপে মারা হয়েছে, মানে গলার হাড় ভেঙে গেছে, এরকম একটা বিষয় এসছে। কিন্তু তাদের সঙ্গে বিজেপি নেতৃত্ব ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন, এবং টালা থানার সামনে তাদের ঘিরে ফেলে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দর্শকদের সেই ছবিটা দেখাচ্ছি। এবার এই রকম একটা পরিস্থিতিতে বাবা মাকে ঘিরে এর মধ্যে আবার রাজনীতি ঢুকে পড়লো, এটা কতটা কাঙ্ক্ষিত? কেন এই বিষয়টা এইভাবে রাজনৈতিক দিকে টার্ন নিচ্ছে, এবং কোনো পক্ষই কি এরকম পরিস্থিতিতে একটু মানসিক স্থৈর্য বা ধৈর্য দেখাতে পারেন না? এত অসহিষ্ণু কেন মানুষজন? একটু যদি নির্মল ঘোষের সঙ্গে তুমি এ ব্যাপারে কথা বলো। চেষ্টা করছি নির্মলদার কাছ থেকে জেনে না, আমি একটু চেষ্টা করছি, নির্মলদা একটু দূরে গেছে, আমি একটু জেনে নিচ্ছি নির্মলদার কাছে। দেখি দাদা একটু, নির্মলদা, টালা থানায় বাবা মা অভিযোগ জানাতে গিয়েছিল এই ডাক্তার, সেইখানে দেখা টালা গেল- থানা থেকেই তো ডেড বডি হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আমি এসেছে, বলছি। অভিযোগ জানাতে সে- যায়নি, আচ্ছা। ওখান থেকেই তো ডেড বডি নিয়ে এসেছে সেখানে ওরা সই করে। বিজেপি নেত্রী ও, সে আমি বলতে পারবো না বিজেপি কি রাজনীতি করেছে। কেন এটা নিয়ে আমি জানি না, বিজেপির এখন তো, তাকে ঘিরে বিক্ষোভ দেখা বিজেপির তো এখন যে অবস্থা, তাতে ডেড বডি নিয়ে রাজনীতি করা ছাড়া বিজেপির কাছে আছে কি? বিধানসভায় পরিষ্কার, লোকসভায় পরিষ্কার, ভারতবর্ষের ঠেকা সরকার, তাদের কাছে আছে কি? অপপ্রচার কুৎসা ছাড়া তো ওদের কাছে কিছু নেই। বিক্ষোভটা এক জানি না, তার কোনো বিক্ষোভের কথা আমার তো জানা নেই, আমি তো ওখানে ছিলাম, কিছু না। থানায় গিয়েছিল, থানায় তোর বাবা মা গিয়েই তো ডেড বডি নিয়ে এসছে, থানায় তো যেতেই হবে একবার সই করতে, তার কোনো ব্যাপার নেই। অনন্ত, আমরা আবার ওই জায়গাটা একটু ফিরে যাচ্ছি, টালা থানার সামনে। সত্যি কথা বলতে কি এই দৃশ্যটা আপনাদের দেখাতে খুব একটা ভালো লাগছে না। মানে আপনারা ভাবুন তো, যে বাবা মার মনের মধ্যে এই রকম অবস্থা, তাদের সন্তান চলে গেছে, এই রকম একটা গ্লানিকর পরিস্থিতির মধ্যে দিয়ে, এত লাঞ্ছনার মধ্যে দিয়ে তারা চলে গেছে, সেইটার মধ্যে রাজনীতি ঢুকে পড়লো এবং তারা এইভাবে দেখলেন তাদের সামনে রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গেল, অথচ তারা এখনও তার মেয়ের কাছে পৌঁছতে পারলেন না। এটা কি কোথাও গিয়ে, আমি জানি না, এটা অসহিষ্ণুতা, কোথাও গিয়ে বিবেচনাবোধের অভাব, অথবা আমরা সবাই এত বেশি প্রফেশনাল হয়ে গেছি না, নিজেদের কাজটা এত ভালো বুঝি, আমরা সবাই এই পরিস্থিতিগুলো একদম ভাবতে চাই না। কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, রাজনীতির রাস্তায় হাঁটবে, এরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়ে গেছে। ফলে আমরা এই বিষয়গুলোকেই দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোই ভবিষ্যতে দেখতে পাবো। তবে জানেন, ওখানটাতে পরপর যে ঘটনাগুলো ঘটেছিল, আমি এই ফাঁকে আবার বলি, সকালবেলা যখন প্রথম জানা গেল এরকমভাবে একজন ডাক্তার তিনি মারা গেছেন, তারপর থেকে যখন তার বাবা মা প্রশ্ন তুললেন যে তাকে লাঞ্ছনা করে খুন করা হয়েছে,
তারপর বিভিন্ন সোর্স থেকে, পুলিশের সোর্স থেকে আমরা জানতে পারছিলাম যে কোথাও যেন বলা হচ্ছে যে না, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু তারপর ছাত্রছাত্রীরা, বন্ধুরা, ওখানকার ডাক্তাররা, তারা সবাই খানিকটা প্রতিবাদী হয়ে উঠলেন এবং কর্মবিরতি ঘোষণা করলেন। একটা চাপ সৃষ্টি হলো, একের পর এক রাজনৈতিক নেতা, তার মধ্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সিপিআইএম নেত্রী মীনাক্ষী, সবাই ওখানে পৌঁছতে শুরু করলেন এবং সেখান থেকে কেন্দ্র করে গোটা বিষয়টা কি অদ্ভুত একটা জায়গায় পৌঁছে গেল। অভিযোগ উঠল, অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত একটা ব্যতিক্রমী সময়ে করার সিদ্ধান্ত হলো। সেই ময়না তদন্তের ফল জানা গেল মেয়েটির নিম্নাঙ্গে আঘাত রয়েছে, শরীরে আঘাত রয়েছে, গলার হাড় ভাঙা, অর্থাৎ কোথাও গিয়ে হয়তো ওই গলা টেপার মতো ঘটনা ঘটে থাকতে পারে। নির্মল ঘোষ তিনি বললেন, ওখানে তার আগেও তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন ব্রুটালি খুন করা হয়েছে। সব বিষয়গুলো যখন পরিষ্কার হয়ে গেল তখন আবার নতুন একটা বিতর্ক দানা বাঁধল যে বাড়ির লোকজনকে না জানিয়ে এই বডি চলে গেছে। এবার সেটা নির্মল ঘোষ বলছেন, দেখাচ্ছেনও, আমরাও দেখালাম, বাড়ির সামনে সবাই শকটে ওই ডাক্তারির ছাত্রের বডিটা পড়ে রয়েছে, বাড়িতে ঢুকতে পারেনি, বাবা মাও এসে পৌঁছতে পারেনি। কেন পারেনি, এটা বোধহয় আমাদের সাম্প্রতিককালের সব থেকে লজ্জাজনক একটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে রাজনৈতিক তরজা চলছে একজন শোকগ্রস্ত কন্যা হারা বাবা মাকে ঘিরে। ভাবা যায় আমরা কোথায় পৌঁছে গেছি? ভীষণ কঠিন মানসিকতা হয়ে গেছে, জানেন তো আমাদের, আমরা নিজেদের বিষয়গুলো বুঝি। আমি একটু আমাদের নিউজ রুমে তন্ময় রয়েছে, তন্ময়ের কাছে যাচ্ছি। তন্ময়, এই পরিস্থিতিটা কতটা কাঙ্ক্ষিত ছিল? এটা হওয়ার কথা ছিল কি? এটা কেন হলো, এরকম জায়গায় পৌঁছলো? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার, কোনো বড় বিষয় রয়েছে এই খুনের পিছনে। এই বড় বিষয়টাকে চাপা দেওয়ার জন্য কারা জড়িত? খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কি জড়িত এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের? কোনো প্রভাবশালী ব্যক্তি কি জড়িত? না হলে সাত সকালে একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, শাসক দলপন্থী চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, সেখানকার তৃণমূলের ছাত্র পরিষদের যারা চিকিৎসক নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকের এক অভিযোগ, সকাল থেকেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এক, দুই, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে এমনটা ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ যে এটি একটি সুইসাইড। তিন, পুলিশকে দিয়ে প্রথমে বলে দেওয়া হলো যে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে। প্রথম থেকেই আমরা কিন্তু এগুলো খেয়াল করছিলাম। সেখানে চিকিৎসক ছাত্ররা একজোট হয়ে সেই দেহ আটকে রেখেছিল এবং নিরপেক্ষ ময়নাতদন্ত, বারবার তারা বলছিল নিরপেক্ষ ময়নাতদন্ত, অর্থাৎ কে এমন জড়িত আছে যে সেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া যারা রয়েছেন তারা বলছেন বাইরে থেকে এক্সপার্ট এনে নিরপেক্ষভাবে জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেটের সামনে সশরীরে হাজির থেকে ভিডিও রেকর্ডিং করে পোস্টমর্টেম করতে হবে। এতগুলো বিষয় এখানে প্রথম আমাদের সন্দেহ চারা বেঁধেছিল যে নিশ্চয়ই এর পিছনে বড় কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো ঘটনা থাকতে পারে এই মৃত্যুর পিছনে, না হলে এতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। আর অন্যদিকে একদম ক্ষোভে ফুঁসছে ছাত্ররা, ক্ষোভে ফুঁসছেন চিকিৎসকরা, এটা প্রথম। দ্বিতীয়, বাবা মাকে কাছে ঘেঁষতে দেওয়া হলো না। অমানবিক, আইনগতভাবে বলা চলে যদি কেউ মারা যায় বাড়ির লোককে এনে আইডেন্টিফাই করানো হয়, চিহ্নিতকরণ করানো হয়, এক্ষেত্রে বাবা মাকে আটকে রেখে দেওয়া হলো। দুপুর 2টা পর্যন্ত আমরা বাবা মায়ের সঙ্গে কথা বলতে সুযোগ পেয়েছিলাম টিভি 9-এর তরফে। তারা প্রথম আমরা তন্ময় দেখতে পাচ্ছি এই এতক্ষণে ওর বাবা মা ওই টালার সামনে থেকে তিনি বেরোতে পারলেন, তাদের নিয়ে গাড়ি হয়তো এবার বাড়ির দিকে যাচ্ছে এবং পেছনে বেশ কিছু লোক ধাওয়া করে গেলেন। কি অদ্ভুত পরিস্থিতি! এটা কখনো হয়েছে এরকম ভাবা যায় যে যারা একদম অরাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের মেয়ে মারা গেছে এবং তারা যে অভিযোগ করেছিলেন, অন্যায় কোনো অভিযোগ করেননি, কোনো রাজনৈতিক অভিযোগ করেননি, তারা যে অভিযোগ করেছিলেন সেটাই সত্যি বলে প্রমাণিত হয়েছে, তারপর তাদের এই রকম হেনস্থার মুখে পড়তে হলো। হয়তো গোটা বিষয়টার মধ্যে বিভিন্ন ভিন্নধর্মী রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে পড়েছিলেন, এটা কাঙ্ক্ষিত ছিল তন্ময়। এবং সব থেকে বড় কথা, যে তদন্ত কমিটি হয়েছে, যে ময়না তদন্তের সময় যে কমিটির ওখানে উপস্থিত থাকার কথা ছিল, এই গোটা বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে, ডাক্তারদের মধ্যে যারা কর্মবিরতি পালন করছিলেন, মৌন প্রতিবাদ জানাচ্ছিলেন, তাদের মধ্যে নাকি প্রবল একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে, ক্ষোভের
সৃষ্টি হয়েছে, এর কারণটা কি? কারণ খুব স্পষ্ট, দুটো বিষয়। একজন বাবা মা, যেই বাবা মা তাদের সন্তানকে হারালো মানে ব্রুটালি মার্ডার্ড। বলছেন কে? তৃণমূলের একজন বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক এবং এই খুন হয়ে যাওয়া মেয়েটির প্রতিবেশী তিনি, সে নির্মল ঘোষ। দুই, বাবা মা সন্তান হারিয়ে থানায় গেছেন, সেখানে রাজনৈতিক দলের কর্মী, শাসক দলের কর্মী, পরিষ্কার করে বললেই বলা চলে যে তৃণমূলের কর্মীরা সেখানে বলা চলে হামলে পড়েছে, কোনোভাবে তাদেরকে বের করে দেবে। বাবা মা সন্তান হারিয়েছেন, বিচার চাইতে গেছেন যে দোষীরা গ্রেপ্তার হোক, সেখানে এই ধরনের হেনস্থা, এই ধরনের একটা পরিবেশ, কাম্যটাম্য এসব প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে একটা অদ্ভুত ছবি আমাদের রাজ্যে, অদ্ভুত ছবি আজকে কলকাতা শহর এবং আমাদের রাজ্য দেখলো, যে সন্তান হারানোর পর সারা দিন ধরে বাবা মা ছোটাছুটি করলো, সন্তানের দেহ হাতে পেলেন না, পুলিশ তাকে লুকিয়ে নিয়ে পালিয়ে গেল বলে অভিযোগ, পুলিশ লুকিয়ে নিয়ে গিয়ে সেই বডি বাড়িতে পৌঁছে দিল, বাবা মা পড়ে রইলেন থানায় একদল রাজনৈতিক কর্মী মানে তৃণমূল কর্মী তার আগে থানায় হামলে পড়লেন, সেখান থেকে বাবা মা বেরিয়ে যাচ্ছেন, এরা একটা ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় ঘটনা যেটা, যে কমিটি, সেই কমিটি 11 জন সদস্য কমিটি কে না, আরজি কর মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ যে কেন আমাদের এই চিকিৎসক ডিউটিরত অবস্থায় মারা যাবে, সেখানে কমিটি তৈরি করছে কে? তদন্ত কমিটি। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি তদন্ত কমিটি তৈরি করছি। আবার এবার খেয়াল করতে হবে, 11 সদস্যের তদন্ত কমিটির মধ্যে 2 জন এমন সদস্য আছেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে, টালা থানায় কমপ্লেন রয়েছে, অর্থাৎ ক্রিমিনাল হিসেবে সে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে হচ্ছে এই তদন্ত কমিটি, তিনি তদন্ত করবেন এটি খুনের। আবার 2 জন চিকিৎসক রয়েছেন যারা এখনো পূর্ণাঙ্গ চিকিৎসক হননি, রেজিস্ট্রেশন নাম্বার পাননি, এমনটা অভিযোগ, তারা নাকি তদন্ত করে সেই রিপোর্ট জমা দেবেন। অভিযোগ উঠছে সূত্র মারফত, এবং এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা দেখছি অমৃতাংশ দাস, সেটা আরও ভয়ঙ্কর, যে এই 2 জন অভিযুক্ত চিকিৎসক বলে যারা এখনো কমিটিতে নেওয়া হয়েছে, তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং এখানকার প্রিন্সিপালের ঘনিষ্ঠ বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। মারাত্মক অভিযোগ, যেখানে যে কলেজের বিরুদ্ধে অভিযোগ, যেখানে নিরাপত্তাহীনতার অভিযোগ, ডিউটিরত অবস্থায়। আমি এই জায়গাটায় তন্ময় তোমার কাছে আসবো। আমি সৌরভের কাছে চলে যাচ্ছি, সৌরভের সঙ্গে ওখানে সৌরভ ওই মোমবাতি মিছিলের মধ্যে রয়েছেন, সৌরভের কাছে একবার যাই। সৌরভ, গোটা পরিস্থিতি তোমাকে ছোট্ট করে বর্ণনা করে দিয়ে ওইখানটায় তুমি রয়েছো। সৌরভ, ওখানে যে জিনিসটা আমরা দেখেছি, একটা অভিযোগ উঠেছে সৌরভ, যে এই কমিটিটা নিয়ে, যে কথাটা জিজ্ঞেস করছিলাম যে আপনারা এটাকে তো ফার্স্ট হোম মনে করেন, সেই জায়গাতে নিরাপত্তার অভাবটা কেন বোধ করছেন? কারণ এখানে পেশেন্ট কোথায় আসে, কোথায় যায়, সেটার ওপর কোনো সিকিউরিটি, কোনো সার্ভেলেন্স নেই। ঠিক আছে, কে পেশেন্ট কখন ঢুকছে, কোথায় যাচ্ছে, একটা ভিজিটিং টাইম আছে ওয়ার্ডে আসার, স্টিপুলেটেড ভিজিটিং টাইমে পেশেন্ট আসবে, পেশেন্ট পার্টির লোক আসবে এবং চলে যাবে, ঠিক আছে? বাট সেটা হয় না, অ্যান্ড সেটা কেউ কন্ট্রোল করছে না, সেটা কেউ সার্ভেলেন্স করছে না, ঠিক আছে? ট্রমাতেও র্যাম্পেন্ট পেশেন্ট, যখন একটা পেশেন্ট আসে, পেশেন্টের সাথে 10টা 12টা 20টা বাড়ির লোক আসে, মেনি টাইমস দে আর ড্রাঙ্ক, ঠিক আছে? অ্যান্ড উই ফিমেল পিজিটিস আর দেয়ার অ্যাটেন্ডিং দেম। অনেকবার ডাকার পরও সিকিউরিটি, পুলিশ কিছু হেল্প আমরা সেরকমভাবে পাই না। সো দ্যাট ইজ দ্য মেন কনসার্ন। এর আগে যখন এনআরএসে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল, আপনারা রাজ্য জুড়ে একটা আন্দোলন করেছিলেন, আর সেই সময়ে কিন্তু এই যে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয়, এসিপি পদমর্যাদার অফিসার, আপনাদের যে বিল্ডিং যেখানে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, তা সত্ত্বেও আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন? একদমই তাই। কেন নিরাপত্তার অভাব বোধ করছেন? আপনাদের কাছে হাসপাতালটা কতখানি? এটা কি আপনাদের কাছে মানে সেকেন্ড হোম? না, আই জাস্ট সেড যে এটা আমাদের ফার্স্ট হোম, এটা আমাদের সেকেন্ড হোম। আমরা জাস্ট যাই রেস্ট নিতে, ফ্রেশ হতে, দ্যাটস অল। এটা আমাদের ফার্স্ট নিজেদের বাড়ি। সৌরভ, এই তদন্ত কমিটি নিয়ে ওনাদের এই আপত্তির জায়গাটা কোথায়, কোন জায়গায় ওরা প্রশ্ন তুলছেন? সৌরভ, এই যে তদন্ত কমিটি, এই যে ময়নাতদন্তের কমিটি, সেটা নিয়ে কোন জায়গাটায় ওনাদের মনে হচ্ছে যে গোটা বিষয়টার মধ্যে প্রতিবাদ করা দরকার? ময়নাতদন্তের যে প্রক্রিয়া হয়েছিল, আপনারা কেন সকাল থেকে সেই বিষয়টা নিয়ে পর আপত্তি জানাচ্ছিলেন যতক্ষণ না পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলেন? কারণ আমরা চেয়েছিলাম যে একদম আটমোস্ট ফেয়ার ওয়েতে ডিসিশনটা হোক, ইনভেস্টিগেশন হোক, একদম আটমোস্ট ফেয়ার ওয়েতে ইনভেস্টিগেশন হোক। অ্যান্ড আমাদের সিস্টার যার সাথে এটা হয়েছে, মানে আমাদের কলিগ যার সাথে এটা হয়েছে,
I want justice for her. We all want justice for her. আটমোস ফেয়ারওয়েতে কর্তৃপক্ষর কাছে আপনারা সন্তান সম তারা তদন্ত করবে না, এটা আপনারা কেন মনে করলেন? কেন কর্তৃপক্ষ এই আস্থাটা অর্জন করতে পারলো না আপনাদের কাছ থেকে? কি বলবেন আপনাদেরই অভিভাবক? দেখুন, দীর্ঘ সময় ধরে যখন আজকে বিক্ষোভ চলছিল আরজিকর মেডিকেল কলেজ চেস্ট মেডিসিন বিভাগে, তখন দীর্ঘ সময় ধরে প্রিন্সিপালের দেখা পাওয়া যায়নি। তাহলে একজন প্রিন্সিপাল স্যার, তিনি তো কলেজের একজন গার্জিয়ান, তাই না? তাই যখন আরজিকর মেডিকেল কলেজের পিজিটিরা তারা বারবার দাবি করছিল যে প্রিন্সিপাল স্যার, এমএসবি স্যার আসুক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এনকোয়ারি হোক, এর পিছনে কারণটা হলো যে এটা কোনো সাধারণ হত্যা নয়। হ্যাঁ, এটা আমরা এতদিন ধরে ডাক্তারি করছি, আমরা কোনোদিনও শুনিনি এরকম একটা মেডিকেল কলেজের অনকল রুমে, অনকল ডিউটি করার রুমে একজন মহিলা সে অসুরক্ষিত। তাহলে তো এই ব্যবস্থাটাই উঠে যাবে, কোনো মহিলা রাতেরবেলা ডিউটি করতে পারবে না। তাহলে পেশেন্ট পরিষেবা কোথা থেকে পাবে? হ্যাঁ, এটা তো একটা মানে চরম অবিশ্বাসের জায়গায় চলে আসছে যে হাসপাতালটা আমাদের জন্য সুরক্ষিত নয়। অমিতাংশুদা চেস্ট মেডিসিনেরই একজন চিকিৎসক পিজিটি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা কেন কর্তৃপক্ষর কাছ থেকে যে বারবার বলছিলেন যে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে হবে, এক্সক্লুসিভলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতে হবে, আপনাদেরই অভিভাবকরা তদন্ত কমিটিতে ছিলেন, আপনাদের যারা কর্তৃপক্ষ তারা আপনাদের অভিভাবক সম, আপনারা তাদের সন্তান সম, আস্থার ঘাটতিটা কেন হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে বারবার কেন বলুন তো? এটার যে বেদনা, এটার যে দুঃখ, এই দুঃখ কোনো বাবা মা অথরিটি এর সীমাবদ্ধতার মধ্যে নেই। প্লাস আস্থার ঘাটতিটা বলছি আপনাকে, প্লাস দীর্ঘ আমি 3rd ইয়ার পিজিটি, আমার চিকিৎসক জীবনে কোনো দিন আমি অন ডিউটি রুমে এই ধরনের ঘটনা, যেখানে রেপ সাসপেক্ট করা হচ্ছে, যেখানে মার্ডার সাসপেক্ট করা হচ্ছে, সেখানে একজন সহকর্মীর প্রপার তদন্ত হোক, এটা আমরা চাই। তার জন্যই আমরা হায়েস্ট বডির কথা আমরা জানতে, আমরা যেটা বলছি যে আপনাদের চাওয়াটাই তো কর্তৃপক্ষের পাওয়া মানে চাওয়া হবে, সেটাই তো স্বাভাবিক, সেটা কেন হচ্ছে না? কেন আপনাদেরকে দাবি জানাতে হলো? সহজে যদি সব কিছু পাওয়া যেত সেটাই সবচেয়ে ভালো হতো, আমরাও এটাই চাই। সত্যকে গ্রহণ করো সহজেই, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, কিন্তু আমরা সত্যকে সবসময় সহজে পাই না। অধ্যক্ষের কি ভূমিকায় কোথায় বা কর্তৃপক্ষের ভূমিকায় কোনো খামতি ছিল? কর্তৃপক্ষের ভূমিকায় এখনই গাফিলতি, এখনই পাচ্ছি না আমি, এখনই আমরা এটা বলতে রাজি নই, কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হোক এটা আমরা চাই। আমরা তো এখনো সৌরভ একটু তোমাকে একটুখানি রাখবো। আমরা জাস্ট উল্টো একটা ছবি, মানে এর থেকে খারাপ ছবি আমি বোধহয় আপনাদের দেখাতে পারবো না। সেই মেয়েটি ডাক্তার, যাকে এত লাঞ্ছনার পর যার জীবন গেছে, বাড়ির সামনে আনঅ্যাটেন্ডেড পড়ে রয়েছে ওই শববাহী শকটে। কারণ একটা রাজনৈতিক তরজার পরিপ্রেক্ষিতে তার বাবা মা এখনও সেখানে গিয়ে পৌঁছতে পারেননি। অনন্ত রয়েছেন ওখানে, আমাদের প্রতিনিধি অনন্ত। এটা কতটা একটা মর্মবিদারক ছবি, এই রকম ঘটনার পর ওইভাবে বডি পড়ে রয়েছে বাড়ির বাইরে। একদমই এলাকার লোক তাজ্জব হয়ে যাচ্ছে এই অমানবিক দৃশ্য। এই দেখো সেই শববাহী গাড়ি, আর সেই গাড়িতে সেই চিকিৎসক ছাত্রী, সেই তার দেহ পড়ে রয়েছে তার বাড়ির সামনে। কারণ বাড়িতে তালা দেওয়া, বাবা মা এসে পৌঁছায়নি। কেন বাবা? হ্যাঁ, আমাকে জানানো হয়নি তখন, জানো না বাবা, এখন আসছে 10 মিনিটের মধ্যে আসছে। কতটা অমানবিক এটা, বাড়িতে বাড়ির সামনে মেয়ে। কি বলো বলুন, এটা বলছে জানিস ওখানে আটকে দিয়েছে, বলছে বাবা মাকে নাকি আটকে দিয়েছে থানার ওখানে। এই দৃশ্য দেখেছেন? হ্যাঁ, এ তো কি বলবো আর বলুন, এরকম যদি একটা বেওয়ারির মধ্যে পড়ে থাকে বাড়ির মেয়ে, একেই তো এরকম একটা অঘটন ঘটে গেছে। তা আমাদের বাড়ির সামনে এসে পড়ে থাকে 1 ঘন্টা ধরে, কতটা কষ্ট। হ্যাঁ, কি আপনি রিয়েলাইজ করে কতটা লাগতে পারে, বলার কোনো ভাষা নেই। কি বলবো, কিছু বলার নেই, ভাষা আমাদের ভাষার ঊর্ধ্বে। এটা ভাবা যায় না, একদমই না, মানে অমানবিক, প্রচণ্ড অমানবিক। আমাদের নিজেদের খারাপ লাগছে যে এটা সম্ভব কোনোদিনও, যে এত বড় একটা সারাদিন ধরে এত হাজার হাজার লোক যার প্রতি সারাদিন ধরে ক্যামেরাতে চোখ রেখেছে, ফোকাস করেছে, সেখানে বাবা মা এসে হাজির হয়নি, এখনও বডি এইভাবে পড়ে আছে, এসে আমরা কিছু করতে পারছি না, কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। অমিতাংশুদা 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি এইভাবেই চিকিৎসক ছাত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে আছে। দেখো সবাই একদম এলাকার বাসিন্দারা তারা একদম সবাই বেরিয়ে আসছে, হ্যাঁ, একবার দেখবার জন্য। মা বাবা এখনও এসে পৌঁছালো না, বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই চিকিৎসক ছাত্রীর মৃতদেহ। দেখো পুলিশ ঘিরে ফেলেছে পুরো এলাকা, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ শবদাহ এসেছে, যদি কোনো ঝামেলা হয় সেই আতঙ্ক রয়েছে পুলিশের মধ্যে। সবাই গালে হাত দিয়ে অপেক্ষা করছে কখন বাবা মা আসবে, কখন এই চিকিৎসক ছাত্রীর বাবা মা আসবে, তো এসে দেখবে, শেষ দেখাটা দেখবে।
দেখো সবাই দেখো, আমি পরিষ্কারভাবে এইটা আমি আমার দর্শকদের বলতে চাই, এইটাই কি আমাদের ঘরের একজন মেয়ের এই লাঞ্ছনাটা প্রাপ্য? এটা সবার কাছে প্রশ্ন, এটা যে কোনো রাজনৈতিক দলের কাছে প্রশ্ন, এটা প্রশাসনের কাছে প্রশ্ন। একটু কি মানে কেউ কি সঠিক একটা পরিস্থিতি সামনে পেতে পারতো না? এত একটা লজ্জাজনক ঘটনার সামনে আমরা পড়ে গেলাম। আমাদের ঘরের একটা মেয়ে এরকম লাঞ্ছনার শিকার হলো, তারপর তার থেকে বড় লাঞ্ছনা তো এটাও, সে লাঞ্ছনা তো শেষ নেই। তার মৃতদেহ এইভাবে পড়ে রইল। গোটা ব্যাপারটার মধ্যে হয়তো আমরা খবর দেখাচ্ছি বা এগুলোর জন্য হয়তো এখন বডি আবার সরে যাচ্ছে, আমি জানি না কী অবস্থা, কিন্তু গোটা বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, অমানবিক লাগছে। আমরা হয়তো আরেকটু সম্মানজনক একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতাম এই ডাক্তারি ছাত্রীর জন্য। এর কাছে আমাদের মনে হয় সবার ক্ষমাপ্রার্থী হওয়া দরকার। আমি এর মধ্যে আবার আপনাদের, যেহেতু মানে আমি কি বলবো, আমার মাঝে মধ্যে নিজের খুব অস্বস্তি লাগছে। আমি কোনোদিন এরকম পরিস্থিতিতে পড়িনি, আজকে বিশ্বাস করুন মাঝে মধ্যে কথা শুদ্ধ আটকে যাচ্ছে। আজকে এই গোটা ঘটনাটার মধ্যে আপনাদের সামনে খবর যেহেতু তুলে ধরতে হবে, আমি তুলে ধরছি আরেকটা খবরের পার্ট। আমাদের হাতে ডিটেলড ময়নাতদন্তের রিপোর্ট এসছে। সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভের কাছে এই ময়নাতদন্তের রিপোর্টটা পুরো এসে গেছে, আমরা একবার সেটা এই ফাঁকে দেখে নিই। ওই অভাগা ছাত্রী তো ওইখানে আপাতত আনঅ্যাটেন্ডেড ওইভাবে পড়ে রয়েছেন, আর কি বলতে পারি। আমরা একটু এই বিষয়টা দেখি যে ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে। সৌরভ, আমরা শুধু প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট তাতে কিন্তু স্পষ্টভাবেই ইঙ্গিত করা হয়েছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই দ্বিতীয় বর্ষের পিজিটিকে, এবং সেই শ্বাসরোধজনিত কারণেই তার চোখ থেকে রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, তার জনিদ্বারে ক্ষত রয়েছে, এই বিষয়গুলি উঠেছে। এবং সর্বোপরি ম্যাজিস্ট্রেট, যেটা আমরা গোপন সূত্র, আরজিকর সূত্রে যেটা জানতে পারছি, যে ম্যাজিস্ট্রেটের তরফে যখন প্রথম তাকে পর্যবেক্ষণ করা হয় এই দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটিকে, তিনি অর্ধ উলঙ্গ অবস্থায় ছিলেন। তাকে সেইভাবেই পর্যবেক্ষণ করেন ম্যাজিস্ট্রেট, এবং পরবর্তী ক্ষেত্রে তারই একটা প্রতিফলন কিন্তু এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসছে। অমিতাংশুদা, কতটা নিরাপত্তাহীনতা থাকলে এই পুরো বিষয়টা ঘটতে পারে? তুমি ভাবো যে হাসপাতালে সবাই চিকিৎসা করাতে যান, চিকিৎসা কারা দেন? চিকিৎসকরা। ওখানে মহিলা ওয়ার্ড আছে আলাদা, মহিলাদের আলাদা করে ওখানে ওয়ার্ড রয়েছে, মহিলারা যান সেখানে। ডাক্তার নিজে যদি নিরাপদ না হন, রোগীদের নিরাপত্তার কি হবে? ওখানে কি কেউ ওখানটায় নিরাপদ নন? এই যা তুমি বললে, যে লাঞ্ছনা, যে নৃশংসতা, যা ঘটেছে, এত জিনিস ঘটতে পারলো ওই হাসপাতালের মধ্যে, যে হাসপাতালে কিন্তু কেউ ঘুমোয় না। হাসপাতাল মানে 24 ঘন্টা অন কল, সেখানে এতগুলো ঘটনা ঘটে গেল, কে নিরাপত্তা হলে? সৌরভ, নিরাপত্তার বিষয়টাই কিন্তু সবচেয়ে এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। যে কথাটি একটু আগে আমরা যে চিকিৎসক ছাত্রীর সঙ্গে কথা বলছিলাম দ্বিতীয় বর্ষে, তিনি যে কথাটি বলছিলেন যে এটা তাদের প্রথম হোম, দ্বিতীয় হোমও নয়। কেন না, তার কারণ হচ্ছে যে তারা যে প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা MBBS যে বয়সে তারা এখানে আসেন, একেবারেই একটা স্কুলের চৌকাঠ পার করেই তারপরে তারা হাসপাতালের চৌহদ্দিতে প্রবেশ করেন। এবং সেই থেকে তারা কিন্তু তাদের জীবনের যে একটা অধ্যায়, তারা জন্মগ্রহণ করেন হয়তো মাতৃকোলে, কিন্তু তারপর তাদের আরেকটা জন্ম দেয় এই হাসপাতাল চত্বর। পেশাগতভাবে জন্ম দেয়, মানুষ হিসেবে জন্ম দেয়, কারণ ডাক্তারি পেশা কিন্তু আরও অনেকগুলো পেশার থেকে একেবারেই আলাদা। সেখানে তাদের পড়াশোনা, প্রতি মুহূর্তে রোগীর সঙ্গে থাকা, রোগীর সঙ্গে বেড়ে ওঠা, পেশাগতভাবে সেখানে দক্ষ হয়ে ওঠা, সেই ইমোশনাল বন্ডিংটা তৈরি হওয়া, এই ক্যাম্পাসের প্রতিটা কোণা জুড়ে কিন্তু এই হবু চিকিৎসকদের থাকে। ঠিক সেই জায়গায় তার কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ না হন, তাহলে যে ধরনের অভিজ্ঞতা হবে বা যে ধরনের প্রতিক্রিয়া উঠে আসবে, ঠিক একই ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে এই ঘটনাতে। কারণ তারা বলছেন যে তারা এই ক্যাম্পাসের মধ্যে রাত্রেবেলায় তারা যখন ডিউটির জন্য যাচ্ছেন, যে ক্যাম্পাস বিল্ডিংয়ে পুলিশের ফাঁড়ি অবস্থিত, NRS কাণ্ডের প্রেক্ষিতে যখন চিকিৎসক আন্দোলন হয়েছিল রাজ্য জুড়ে, তখন যে দাবিগুলো সামনে রাখা হয়েছিল, তখন নিরাপত্তার বিষয় ছিল। তারপরেও যখন এই ঘটনা,
এটা কোনো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নয়, কোনো গ্রামীণ হাসপাতাল নয়, সৌরভ, কোনো এই তুমি নির্জন একদম এলাকা ঠিক নয়। বলেছো। এই জায়গাতেই আমি তোমাকে একটু থামাচ্ছি। যে বারবার বিভিন্ন ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে কিছু কমিটি তৈরি হয়, কিছু সিদ্ধান্ত হয়, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আলটিমেটলি সেগুলো কাজে পরিণত হয়তো হয় না, এবং তার থেকে বড় কথা আবার একটা নতুন বিতর্কের সূত্রপাত হয়। আমি একটু তন্ময়ের কাছে যাব। তন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইব যে এই গোটা ঘটনাটা আমি যদি রিক্যাপ করি খুব ছোট্ট করে, একটা অত্যন্ত লজ্জাজনক একটা নৃশংস ঘটনা, যেখানে একজন ডাক্তার হবু ডাক্তার, তিনি পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী, তিনি কোথায় চিকিৎসা দেবেন না, তিনি এরকম নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন, তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর লাঞ্ছনা থামেনি, তার মৃত্যুর কারণ নিয়ে চাপানোতর চলেছে। তারপর ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্তের কমিটি নিয়ে বিতর্ক হয়েছে। সেই ময়নাতদন্তের রিপোর্টে দেখা যাচ্ছে যে সকালবেলা বাবা যে অভিযোগটা করেছিলেন, তার সহপাঠীরা যে জন্যে অভিযোগটা করেছিলেন, সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। তাকে ধর্ষণের ইঙ্গিত রয়েছে, তাকে নৃশংসভাবে খুন করার ইঙ্গিত রয়েছে, এবং তারপরেও রাজনৈতিক টানাপোড়েনে মৃতদেহ আনঅ্যাটেন্ডেড বাড়িতে পড়ে রইল। তার আগে বাবা অভিযোগ করলেন যে তাদের না জানিয়ে তাদের সন্তানকে নিয়ে চলে যাওয়া হয়েছে। তারা যখন জানতে পারলেন, তখন যেতে গিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে সেইখান থেকে তারা বাড়িতে ফেরার পথে আটকে গেলেন, কারণ ওখানে একটা রাজনৈতিক তরজা চলছিল, কেন, কার সঙ্গে, কে তার সঙ্গে গেছেন, এ সমস্ত বিচার্য হয়ে গেল আর কি। তখন এখনও তারা হয়তো বাড়িতে পৌঁছতে পারেননি, খানিকক্ষণের মধ্যে পৌঁছবেন হয়তো, ততক্ষণ ওই মৃতদেহ ওখানে পড়ে রয়েছে। কিন্তু যা যা হলো, তারপরে কি সুবিচার পাওয়ার জায়গাটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে? কি করে সুবিচার পাওয়া যাবে? প্রথম থেকেই একটি নৃশংস মৃত্যু, খুনকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। আমাদের হাতে, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে। এক্সক্লুসিভ রিপোর্ট স্বাস্থ্য ভবন বা প্রশাসন দেখতে পারে। TV9 বাংলার পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করছি, সেই রিপোর্ট আমাদের হাতে। রিপোর্টের ছত্রে ছত্রে যা আছে সব কথা এখানে বলতে পারা যাবে না, এতটাই নৃশংসতা রয়েছে। কি রয়েছে রিপোর্টে? রিপোর্টে পরপর ইনজুরি বলা হয়েছে। চোখে ইনজুরি, মুখে ইনজুরি, তার নখের মধ্যে ইনজুরি, আঙুলে ইনজুরি, তার যে যৌনাঙ্গ রয়েছে সেখানে ক্ষতচিহ্ন রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে, তার বাঁ দিকের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তার অন্যান্য শরীরের বিভিন্ন অংশে পরপর লেখা রয়েছে সেই রিপোর্টে। সেই এক্সক্লুসিভ রিপোর্ট অমৃতাংশু দা, TV9 বাংলার হাতে। সেই রিপোর্ট নৃশংসতার ছত্রে ছত্রে তার উদাহরণ রয়েছে। রিপোর্টের প্রতিটা লাইনে নৃশংসতা যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। তার জামা কাপড় কীভাবে খোলা অবস্থায় ছিল, তাকে কিভাবে উদ্ধার করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় ফ্লোরে রক্ত পড়ে রয়েছে, তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন, জামা কাপড়ের টুকরো পাশে পড়ে রয়েছে। এর থেকে আর বেশি বলতে পারছি না, কারণ বাকিটা বলা যাবে না দর্শকদের জন্য। চূড়ান্ত নৃশংসতার একটি উদাহরণ। কর্তব্যরত একজন চিকিৎসক, যিনি ডাক্তার, যিনি পোস্ট গ্র্যাজুয়েট করতে এসেছিলেন, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য এখানে ট্রেন্ড হচ্ছিলেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং বলা হয় যারা মাস্টার ডিগ্রি করেন, যারা স্পেশালাইজেশন করেন, সেটা সার্জারি হতে পারে, মেডিসিন, গাইনোকোলজি, সেই মাস্টার ডিগ্রি করতে এসেছিলেন। সেখানে একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায়, ডিউটির অবস্থায় এইভাবে খুন করা হয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে অত্যন্ত অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, এমনটাই প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত রয়েছে, পোস্টমর্টম রিপোর্টে ইঙ্গিত রয়েছে। আর ইন্টারনাল যে রিপোর্ট আমাদের হাতে এসছে তা অত্যন্ত ভয়ঙ্কর। আর আরও ভয়ঙ্কর, সন্তান হারানো বাবা মাকে এই দরজা ওই দরজা ঘুরে বেড়াতে হচ্ছে, পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছে, যুক্তি দিচ্ছে যে গন্ডগোল আটকানোর জন্য তারা সেই দেহ বার করে নিয়ে চলে যাচ্ছেন। বাবা মায়ের হাতে ডেথ সার্টিফিকেট নেই, পুলিশের হাতে ডেথ সার্টিফিকেট রয়েছে, তারা সেই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বাবা মা থানায় যাচ্ছেন, থানায় গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের দ্বারা তারা আটকে পড়ছেন। তারপর পুলিশ তাদেরকে গাড়ি বের করছে, সেই গাড়ি নিয়ে তারপর তারা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কি বলবে? অমানবিক, নৃশংস, প্রশাসনবিহীনতা। সকালবেলায় কেন কলেজ কর্তৃপক্ষ, কেন তৃণমূল ছাত্র পরিষদের একদল চিকিৎসক পরিবারকে ফোন করে জানাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে আমাদের কাছে, যে সুইসাইড করেছে আপনাদের মেয়ে। প্রথমে বলা হয়েছে অসুস্থতা, তারপর বলা হয়েছে সুইসাইড। রক্তাক্ত যেখানে দেহ উদ্ধার হচ্ছে, যেখানে দেহের অন্তর্বাস পাশে খুলে পড়ে রয়েছে, শরীরে নৃশংসতার চিহ্ন রয়েছে সব জায়গাতে। এরকম একটি ঘটনা, সেখানে সেই ঘটনাকে সকালবেলায় পুলিশের আধিকারিকরা এসে বলছেন রিপোর্টারদেরকে, সংবাদ মাধ্যমকে, যে তোমরা জানাবে শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। আর দেহ যখন বেরিয়ে গেল, মোটা মুখ ক্ষত বিক্ষত সেই ছবি পাওয়া যাচ্ছে। সুতরাং
কি চাপা দিতে চেষ্টা করা হচ্ছে, কাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আরও একটা বিষয় অমৃতাংশু সুধা বলে রাখি, যে 11 জনের কমিটি তৈরি করা হয়েছে, সে 11 জনের কমিটি নিয়ে একটু আগেই বলেছি। আর ময়নাতদন্তের জন্য চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের দাবি মেনে যে কমিটি, যে ময়নাতদন্তের যে দল তৈরি করা হয়েছিল, সেখানে এক বিশেষ স্বাস্থ্যকর্তার নির্দেশে এনআরএস হাসপাতালের সিনিয়রদের টপকে এক জুনিয়র চিকিৎসক, তুলনায় জুনিয়র চিকিৎসক, তিনি পদাধিকার বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে মূল ময়নাতদন্তের দায়িত্ব দেওয়া হলো। এখানেও চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি, এখানেও চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, সিনিয়রদের টপকে এত হাই প্রোফাইল কেস, সেখানে কেন, কোন কর্তার প্রভাবে, কার নির্দেশে এনআরএসের সেই চিকিৎসককে, যার সিনিয়রদের টপকে তাকে নিয়ে যাওয়া হলো আর্জি করে। এত বড় একটা ঘটনা, সেই ঘটনার মূল দায়িত্ব দেওয়া হলো ময়নাতদন্তের। তাহলে কি চাপা দেওয়ার জন্য? তিনি কি কারোর আজ্ঞাবহ? তিনি কি কোনো লবির? এই যে আমরা উত্তরবঙ্গ লবি, দক্ষিণবঙ্গ লবি শুনি, এরকম নানান প্রশ্ন উঠে আসছে, চিকিৎসক মহলেই প্রশ্ন উঠে আসছে। আর যখন তোমার সঙ্গে আমি কথা বলছি, একাধিক চিকিৎসক, কলকাতার স্বনামধন্য চিকিৎসক, তিনি আরজিকর মেডিকেল কলেজের হন, তিনি এসএসকেএম, তিনি কলকাতা মেডিকেল কলেজ, তিনি বলছি যে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেই চিকিৎসকরা পোস্ট করতে শুরু করেছেন যে এত নৃশংস ঘটনার বিচার চায়। চিকিৎসক মহল কিন্তু এইখানে একদম 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 তন্ময়, একদম আমি তোমাকে থামাচ্ছি। আমরা বলবো না উনি চিকিৎসক ভাবার দরকার নেই, চিকিৎসক হলে এটার কোনো বিশেষত্ব হয় না। উনি আমাদের দর্শকদের যে কোনো বাড়ির একটা মেয়ে হতে পারেন, আমাদের বাংলার একটা মেয়ে। তার বিরুদ্ধে যে অন্যায় অত্যাচারটা হয়েছে, যে নৃশংসতা হয়েছে, এর বিচার চাই। একদম দ্বিধাহীন ভাষায় বলছি, এটা বিচার চাই। এটা বাংলার সংস্কৃতি না, এবং আমরা বিশ্বাস করি প্রশাসন সর্বতোভাবে এই যাবতীয় যে অভিযোগগুলো উঠেছে, যে বিতর্কগুলো উঠেছে, তন্ময় বলল, সাংবাদিক হিসেবে এগুলো তুলে ধরা আমাদের কাজ, আমরা তুলে ধরলাম। এগুলো আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। বিভিন্ন পক্ষ থেকে কে কি চাইছেন না চাইছেন ছেড়ে দিন। আমরা বিশ্বাস করি যে সরকার, প্রশাসন, তারা কড়া থেকে কড়াতমভাবে এই গোটা বিষয়টার একটা হেস্তনেস্ত করে ছাড়বেন। যারা দোষী তারা যেন ছাড়া না পায়, কারণ এটা বাংলার প্রত্যেকটা ঘরে কিন্তু আতঙ্ক ঢুকিয়ে দেবে। ঠিক যে আতঙ্কটা ওই দিল্লির নির্ভয়া কাণ্ডের পর হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানটায় এই জিনিসটা আমরা চাই না। কোনো গোটা দেশ, গোটা বিশ্বের কোনো বাড়ির কোনো মেয়ের সঙ্গে এটা হোক, এটা আমরা চাই না। প্লিজ, এটা আমাদের জাস্ট একটা কি বলবো, আবেদন, সাধারণ মানুষ হিসেবে আবেদন, সাংবাদিক না। খারাপ জিনিস দেখি আমরা প্রচুর, আমরা সেই জায়গাটাতে যেতে চাইছি না। আমরা সমস্ত বিতর্কর বাইরে গিয়ে এটা জাস্ট আবেদন রাখছি, এই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। আর এই ঘটনাগুলোতে যেন কোনো বিতর্ক না দানা বাঁধে, কোনো রকম অভিযোগ তোলার যেন কেউ সুযোগ না পান। প্রশাসনের কাছে জাস্ট এইটুকুনি আবেদন, সবাই যাতে এইটুকুনি আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুনি শুধু বুঝতে পারে। ঠিক যেরকম শুরুতে এসে নির্মল ঘোষ অত্যন্ত স্ট্রংলি কন্ডেম করেছিলেন, বলেছিলেন একটা নৃশংস খুন হয়েছে, ঠিক সেই রকমভাবে যদি একটু সচেতনভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং চারপাশ থেকে যাবতীয় বিতর্ককে সরিয়ে দিয়ে দোষীদের খুঁজে বার করে কঠোরতম এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে আর কেউ কখনো ভাবতে পারবেন না বাংলা কেন গোটা বিশ্বে কোথাও এটা দৃষ্টান্ত হয়ে থাকুক। এটা চাইবো। এর মধ্যে বিতর্ক উঠলে না, কিছু অপরাধী কিন্তু আবার তারা কোথাও গিয়ে মনের ভেতরে একটা আশা পেয়ে যাবে যে করা যায়, করলে এরকম বিতর্ক হবে, চাপানুতর তার মধ্যে থেকে হয়তো ছাড়া পেয়ে যাব। এগুলো যেন না হয়, আমি সেটাই এই মুহূর্তে অন্তত সাংবাদিক, বাবা, সাধারণ মানুষ যেভাবে দেখুন, এইটুকুনি চাইছি। আমার ধারণা প্রশাসন অন্তত এদিকে একটু নজর দেবেন। আর যারা মানে এখনও তো শেষকৃত্য হয়নি, এই সদ্য একজন বাবা মা তাদের সন্তান চলে গেছে, তাদের সঙ্গে যেন আর কিছু না ঘটে, যাতে তারা একটুখানি মেয়ের কথা ভাবতে পারে, আর মেয়েটা যাতে ওরকম আনঅ্যাটেন্ডেড না পড়ে থাকে। এইটুকুনি বলতে পারি। মানে আমরা লজ্জিত হতে চাই না, প্লিজ।